আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হঠাৎ সাহস বেড়ে গেল যে মেয়ে? আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো না কোনো একদিকে তো আপনি আছেনই। যেভাবে বুড়ো শেয়াল সাপের হাত থেকে রক্ষা করেছেন, সেভাবে অন্য প্রাণীদের হাত থেকেও নিশ্চয়ই রক্ষা করবেন। ইন্টেলিজেন্ট গার্ল, বাট ইউ নো, আর কিছুক্ষণের মধ্যে তোমার এই কঠিন রূপ ভেঙে গুড়িয়ে যাবে। নিজের ভালোবাসাকে হেরে যেতে দেখতে নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। মনে হচ্ছে আমার মন ভাঙার বড্ড তাড়া আপনার। তোমার মন ভাঙলে একজন নিজের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে মেয়ে। তার কষ্টতে যে আমি নিজের মনের প্রশান্তি খুঁজে পাই, তার দেউলিয়া রূপ দেখার বড় ইচ্ছা আমার। মেহেরিমার বুকে চিনচিন ব্যথা অনুভূত হয়। শরীরের ব্যথার চেয়েও মেনার ব্যথাটাই বেশি পড়াচ্ছে। মেহেরিমা যেটা ভাবছে সেটা যদি সত্যি হয়, তাহলে হৃদিতকে আবারও আগের মতো ভালোবাসতে পারবে তো? মেহেরিমার পবিত্র ভালোবাসা তবে কি হৃদিতের হিংস্রতার কাছে হেরে যাবে? নিজের ব্যথিত মন, ক্লান্ত শরীর নিয়ে অপরিচিত ব্যক্তির কথা মতো আবারও হাঁটতে শুরু করে। অদূরেই জলজল করতে থাকা দুটো চোখে হাসি খেলে যায়। কাঠের রুমের দরজাটা ক্যাচক্যাচ শব্দ করে খুলে যায়। ফ্লোরে পড়ে থাকা লোকটা সেই শব্দে নড়ে চড়ে ওঠে, বাঁচার জন্য ছটফট করতে থাকে। মুখ দিয়ে অস্পষ্ট গোঙানির আওয়াজ ভেসে আসে, হয়তো কিছু বলার চেষ্টা করছে। হৃদিত ঘরের ড্রিম লাইটটা জ্বালিয়ে দেয়, শব্দ করে ঘরের দরজাটা বন্ধ করে। লোকটা সেই শব্দে কেঁপে ওঠে। হ্যান্সেল আর হ্যারিকে একটা কাঠের খুঁটির সাথে বেঁধে লোকটার দিকে এগিয়ে যায় হৃদিত। চোখ আর মুখের কাপড়টা খুলে দেয়। লাইটের আবছা আলোয় লোকটা নিজের সামনে উপস্থিত মানুষটা জলজল করতে থাকা হিংস্র চোখ দুটো দেখেই কাঁপতে শুরু করে দেয়। হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে ছেড়ে দাও, আমার কি অপরাধ? একটু পানি। হৃদিত ক্ষীণ হেসে বলে, তোকে মুক্তি দিতেই তো আমি এসেছি। হৃদিতের কণ্ঠস্বর শুনতেই লোকটা চমকায়, হতভম্বের সহিত বলে, তো তুমি? হ্যাঁ, তোর শুভাকাঙ্ক্ষী। পানি খাবি নাকি? হৃদিতকে কথা শেষ করতে না দিয়েই লোকটা বলে, হ্যাঁ খাবো। হৃদিত কোটের পকেট হাতড়ে একটা বোতল বের করে ছিপি খুলে লোকটার মুখের উপর ধরতে লোকটা এক চুমুকে সবটা শেষ করে ফেলে। সেকেন্ড পেরোতেই লোকটার গগনবিদারী চিৎকার, আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জিব্বার ঠোঁট দুটো গলে পড়ে যায়। হৃদিত হাঁটু মুড়ে লোকটার সামনে বসে। এই মুখ দিয়ে আমার অ্যানাবেলাকে সুন্দরী বলেছিস, তাই না? ওই চোখ দিয়ে ওকে কুৎসিত নজরে দেখেছিস, আর এই হাত দিয়ে ওকে স্পর্শ করেছিস, তাই না? এখন যদি এগুলোর কিছুই না থাকে, তাহলে কেমন হবে বলতো? কথাটা বলে ভয়ঙ্কর অট্ট হাসিতে মেতে ওঠে হৃদিত। সেই হাসির শব্দে লোকটার অন্তরাত্মা কেঁপে ওঠে। হৃদিত হাসি থামিয়ে পরক্ষণেই কোটের পকেট থেকে সাঁড়াশি, চাপাতি, নাইফ, লাইটার, হাতুড়ি সহ আরও দুটো বোতল বের করে কাঠের ফ্লোরে রাখে। লোকটা যন্ত্রপাতিগুলো দেখতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাত পা বাঁধা থাকায় নড়তে পারে না। চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। হৃদিত তা দেখে বাঁকা হাসে। সাঁড়াশি হাতে লোকটার দিকে এগিয়ে যায়। কোনো কথা না বলেই মিনিটের ব্যবধানে চোখের মণি দুটো উপড়ে ফেলে। লোকটার কাটা কবুতরের ন্যায় ঝাপটাতে থাকে। মুখ দিয়ে আর্তনাদের হলেও হৃদিতের কর্ণে সে আর্তনাদ পৌঁছায় না। চাপাতি হাতে নিয়ে লোকটার হাতের পায়ের নখগুলো কেটে নেয়। একটা বোতলে ছিপি খুলে কাটা আঙুলের ডগায় তরল পদার্থ লাগিয়ে দেয়। সাথে সাথে হাত পায়ের কাটা অংশগুলো ঝলসে যায়। হাতে হাতুড়ি তুলে নিয়ে দাঁতসহ বুকের হাড়গুলো খটখট শব্দ করে ভেঙে ফেলে। লোকটা যন্ত্রণায় কাটাতে থাকে। পরক্ষণেই কোড়াল উঠিয়ে নিয়ে হাত পা 3 খণ্ড করে কেটে ফেলে। এক কপে মাথাটা দ্বিখণ্ডিত করে দেয়। মাথার মধ্যে থাকা তরল পদার্থগুলো কিলবিল করে বেরিয়ে আসে। কাঠের ফ্লোর তাজা গাঢ় লাল রক্তে ভেসে যায়। লোকটা কিছুক্ষণ নড়াচড়া করে শান্ত হয়ে যায়। লোকটার শরীরে তখন প্রাণ নেই, কিন্তু হৃদিত তবুও থামে না। বুকের মাঝে তখনও হিংস্রতা বিদ্যমান। নাইফ দিয়ে শরীরে মাংস কাটতে থাকে। পুরো শরীরের মাংস কেটে তবেই ক্ষান্ত হয়। মাংসগুলো হ্যান্সেল হ্যারির সামনে দিয়ে আসে। হ্যান্সেল হ্যারি খুশিতে ঘেউ ঘেউ করে ডেকে উঠে খেতে শুরু করে দেয়। হৃদিত পুনরায় লোকটার লাশের কাছে ফিরে আসে। সাঁড়াশি দিয়ে কলিজা টেনে বের করে আনে। সেটার দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে হিসিয়ে বলে, এটা তোর খুব বড় হয়ে গিয়েছিল, তাই না? না হলে হৃদিতের অ্যানাবেলাকে টাচ করার মতো সাহস কখনোই দেখাতিস না। কলিজাটাও হ্যান্সেল হ্যারিকে খেতে দিয়ে আসে। অবশিষ্ট থাকে শুধু মানব কঙ্কালটা। কুড়াল দিয়ে সেটা ইচ্ছে মতো কোপাতে থাকে। হৃদিতের পুরো কোট তাজা রক্তে ভিজে গেছে। উন্মুক্ত চোখ দুটো থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। নীল রঙের মনেজোড়া লাল রক্তের মাঝে দপদপ করে চলছে। এ যেন রূপকথা গল্পের তথাকথিত সেই হিংস্র খলনায়ক। হাড়গুলো খণ্ড খণ্ড করে ঘরের কোনায় থাকা একটা বোতল এনে ছিপি খুলে হাড়গুলোর উপর পেট্রোল ছড়িয়ে দেয়। লাইটারে আগুন জ্বালিয়ে সেটা ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই হাড়গুলোতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
ক্রমশ কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠছে। মানুষ পোড়া ভ্যাপসা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। হৃদিতের বুকটা প্রশান্তিতে ছেয়ে যায়। এতক্ষণে বুকের মাঝে জ্বলতে থাকা আগুন নিভে ওই জ্বলন্ত আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার পবিত্র অ্যানাবেলাকে অপবিত্র করার জন্য হাত বাড়ালেই তাকে করুণ মৃত্যু গ্রহণ করতে হবে। তার চিহ্ন আমি এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবো। পৃথিবীর সবটুকু সম্মান আমার অ্যানাবেলার হোক, এই পৃথিবীর সবটুকু ঘৃণা আমার প্রাপ্য। আমার পবিত্র অ্যানাবেলা শুধুমাত্র সম্মানের যোগ্য। চোখের সামনে এমন বিভৎস দৃশ্য, নিজের ভালোবাসার মানুষটার হিংস্র রূপ দেহে মেহেরিমা থমকে যায়। বুকে তীব্র রক্তক্ষরণ শুরু হয়। তবে কি শেষ পর্যন্ত পবিত্র ভালোবাসা হেরে গেল? হৃদিত কি এতদিন ভালো হয়ে যাওয়ার মুখোশ পড়েছিল? সামনে দাঁড়ানো এই মানুষটা মেহেরিমার হৃদিত হতেই পারে না। যেই মানুষটাকে মেহেরিমা ভালোবেসেছে তার মধ্যে এমন পশুর মতো হিংস্রতা থাকতেই পারে না। কিন্তু নিজের চোখে দেখা সবটা মেহেরিমা কিভাবে অস্বীকার করবে? মেহেরিমা স্ফুট স্বরে বলে ওঠে, বিশ্বাসঘাতক। আগুনের মতো জ্বলতে থাকা হৃদিতের চোখ জোড়া নিভে যায়। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। দরজার নিকট মেহেরিমাকে এলোমেলো অবস্থায় ছলছল চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদিতের হৃদয় থমকে যায়, মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে পড়ে। মেহেরিমাকে তো গভীর ঘুমে রেখে এসেছিল। রুমের দরজা সহ বাড়ির দরজা, ইভেন মেইন গেটও বাইরে থেকে লক করে এসেছিল। তাহলে মেহেরিমা এতদূর পর্যন্ত কিভাবে এলো? এখানকার কিছুই তো জেনে না। তবে কি কারো সহযোগিতা নিয়ে এসেছে? কিন্তু কার মস্তিষ্ক জুড়ে এত এত প্রশ্নের আনাগোনা থাকলেও উত্তর জানা নেই হৃদিতের। চোখের হিংস্রতা বিলীন হয়ে অসহায়তা ফুটে ওঠে। এতক্ষণ কি তবে কোনো ঘরের মধ্যে ছিল? মেহেরিমার দিকে এগিয়ে আসতে নিলেই মেহেরিমা গর্জে ওঠে, ওখানেই থামুন। এদিকে আর এক পা এগোলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ঘৃণা হচ্ছে আমার নিজের ওপর। চৌধুরীদের রক্ত খারাপ, সবাই বিশ্বাসঘাতক। আমি নিজের হাতে আমার জীবনটা শেষ করে ফেললাম। ভঙ্গুর কণ্ঠস্বর মেহেরিমার। মেহেরিমার বলা কথাগুলো শুনতে হৃদিতের পা জোড়া থেমে যায়। সামনে এগোনোর আর সাহস পায় না। হঠাৎ মেহেরিমার নাকে ভ্যাপসা উদ্ভট গন্ধ এসে লাগে। এতক্ষণ হয়তো নিজের ভাবনা জগতে ছিল বিধায় গন্ধটা নাসারন্ধ্র পর্যন্ত এসে পৌঁছাতে পারে না। মেহেরিমা গলগলিয়ে বমি করে দেয়। চোখের সম্মুখে সবটা কেমন ধোঁয়াশা হয়ে ওঠে। পুরো পৃথিবী ঘুরতে থাকে। চোখের সামনে ক্রমশ অন্ধকার নেমে আসে। চোখ জোড়া বন্ধ করে নেয়। মেহেরিমা পড়ে যেতে নিলে হৃদিত দৌড়ে এসে দুহাতে নিজের সাথে মিশিয়ে নেয়। মেহেরিমাকে বুকে জড়িয়েই ফ্লোরে বসে হাউমাউ করে কান্না করে দেয়। এই কান্না যেন নিজের অ্যানাবেলাকে চিরতরে হারিয়ে ফেলার কান্না। হৃদিতের কান্নার শব্দে অন্ধকার জঙ্গলের পরিবেশ আরো গম্ভীর হয়ে ওঠে। সেই করুণ কান্নার শব্দ শুনে মনে হয় কোনো অশরীরী নিজের সবটা হারিয়ে কাঁদছে। ছেলেরাও যে এতটা কাঁদতে পারে সেটা হয়তো প্রকৃতি নিজেও জানত না। নিশুতি রাতের এই চন্ডিমা একজন পাগল প্রেমিক পুরুষের নিঃস্বার্থ ভালোবাসা দেখে মুগ্ধ হয়। ওদের একাকী সময় কাটাতে দিয়ে মেঘের আড়ালে নিজের সুন্দর মুখখানা লুকায়। একটা তমাশাচ্ছন্ন রজনীর সাক্ষী হয়ে থাকে সর্বহারা এক প্রেমিক পুরুষের হৃদয় বিদারক কান্নার। হৃদিতের বুক ভাঙা কান্নায় জঙ্গলের গাছপালাগুলো গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। পশু পাখিগুলো নিজস্ব শব্দে ডাকাডাকি করে হৃদিতের খারাপ সময়ের সঙ্গী হয়। ওরা যেন সান্ত্বনা দিচ্ছে, কাঁদো না বোকা ছেলে, তোমার ভালোবাসা হারিয়ে যায়নি। ভালোবাসারা কখনো হারায় না, হারিয়ে যায় তো ভালোবাসার মানুষেরা। হৃদিত কাঁদতে কাঁদতেই বলে, এই অ্যানাবেলা, কি হলো তোর? চোখ খোল আমার জান। তুই যা বলবি আমি তাই করব। তুই বললে আর কখনো তোর দু চোখের সামনে আসবো না আমি। এই অ্যানাবেলা, তোর না বিশ্বাস ভেঙেছি আমি। আমাকে থাপ্পড় মার, মন চাইলে খুন করে ফেল, তবু এমন অভিমান করিস না প্লিজ। আমি বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ অ্যানাবেলা। মেহেরিমা নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। নিথর শরীরখানা হৃদিতের বুকের সাথে লেপ্টে আছে। হৃদিত যেন নিজের ভেতরে নেই, পাগলের মতো বিলাপ করে কান্না করে চলেছে। হৃদিতের বিষণ্ণ মর্মভেদী কান্না এ ভঙ্গির রূপ কারোর মনে বসন্ত এনে দেয়। আপাতত তার কাজ শেষ। ক্রূর হেসে বলে, শীঘ্রই নতুন কোনো রূপে আবারও আমাদের দেখাবে হৃদিত চৌধুরী। সকালের মিষ্টি রোদ এসে হাতছানি দিচ্ছে কেবিনে। প্রকৃতি কুয়াশার আবরণে ঢাকা। শুভ্র রঙা চাদরে মোড়ানো বিছানায় শুয়ে আছে মেহেরিমা, গভীর ঘুমে আচ্ছন্ন। ডান হাতে ক্যানোলা ও মুখে অক্সিজেন মাস্ক পরানো। নিচের ঠোঁটের কাটা অংশে ড্রেসিং করে মেডিসিন লাগানো হয়েছে। পা জোড়া কেটে কুটে ছিঁড়ে একাকার। পা দুটো ড্রেসিং করে ব্যান্ডেজ করা। মেহেরিমার বাম পাশে একটা টুলে বসে আছে হৃদিত। মেহেরিমার নরম তুলতুলে বাম হাতটা নিজের খসখসে দুহাতের মুঠোয় পড়ে। দৃষ্টি মেহেরিমার ঘুমান্ত মুখমণ্ডলে। গতকাল শেষ রাতের দিকে হৃদিত নিজে মেহেরিমাকে হসপিটালে নিয়ে এসেছে। ডক্টর জানিয়েছে টেনশনে কিছু নেই, টেক কেয়ার করলে দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রেগনেন্সির এই সময়টাতে যেন মেন্টাল স্ট্রেস কম নেই। হৃদিত কেবল স্তব্ধ হয়ে সবটা শুনছে, কোনো প্রত্যুত্তর করেনি। মেহেরিমা নড়ে চড়ে ওঠে, সময় নিয়ে পিটপিট করে আখি জোড়া খুলে তাকায়। হৃদিতের অধরে ক্ষীণ হাসির দেখা মেলে। মেহেরিমা নিজের চোখ জোড়া মিলেই হৃদিতকে দেখতে পায়।
রিদিতের ভঙ্গুর অগোছালো রূপ দেখে বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব হয়। চোখজোড়া লাল টকটকে হয়ে ফুলে আছে, মুখমণ্ডলের রক্তিম আভা ফুটে উঠেছে, অধরজোড়া শুষ্ক দেখাচ্ছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। গায়ে থাকা ব্ল্যাক কালারের শার্টটা জায়গায় জায়গায় কুঁচকে গেছে। বুকের কাছে শার্টের দুটো বাটন খোলা। মেহেরিমা যেন আবারও নতুন করে এই অগোছালো রিদিতের প্রেমে পড়ে। মেহেরিমা কথা বলার জন্য ঠোঁটজোড়া ফাঁক করতেই রিদিত বলে ওঠে, ওয়েট জান, ব্রিদিং প্রবলেম হচ্ছে। মেহেরিমা হালকা করে নাসূচক মাথা নাড়ায়। ওয়েট এ মিনিট, আমি অক্সিজেন মাস্কটা খুলে দিচ্ছি। রিদিত যত্ন সহকারে অক্সিজেন মাস্কটা খুলে দেয়। মেহেরিমা মলিন চোখে কিছুক্ষণ রিদিতের দিকে তাকিয়ে থাকে, পরক্ষণে মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। ঠোঁটের ব্যথায় আস্তে করে বলে, বাসায় যাব। দুপুরের আগে সম্ভব না। নিজের বাসায় যাব। আচ্ছা। কর্মফল খুব ভয়ানক জিনিস। আপনি আজ যা করবেন আগামীকাল ঠিক সেটাই ফিরে পাবেন। গতকাল রাতে ওখানে কিভাবে গিয়েছিলিস? মেহেরিমার কথায় কোনো প্রত্যুত্তর না করে পাল্টা প্রশ্ন করে রিদিত। মেহেরিমা ঘাড় ঘুরিয়ে রিদিতের দিকে তাকায়। প্রথম থেকে সবটা খুলে বলে। সবটা শুনে রিদিতের কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হয়, ভ্রুজোড়া কুঁচকে যায়। মেহেরিমা প্রশ্ন করে, বুঝতে পারছেন কে? আপাতত না, বাট শীঘ্রই জেনে যাব। তবে তোর তো ওই ছেলেকে থ্যাঙ্কস দেওয়া উচিত। তোর অনেক বড় উপকার করেছে সে, কিনা? হ্যাঁ দিব তো, ওনার দেখা পেলেই থ্যাঙ্কস দিব। রিদিত আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেহেরিমাও কথা না বাড়িয়ে জানালার বাইরে দৃষ্টি স্থাপন করে। জানালার পাশে একটা বড় কৃষ্ণচূড়া গাছ, সেখানে একটা ডালে বসে আছে এক জোড়া টিয়া পাখি। তাদের ভালোবাসার খুনসুটি দেখে মেহেরিমার অধরে মৃদু হাসি ফুটে ওঠে। এই পাপিকে তুই খুব ঘৃণা করিস, তাই না? শান্ত কম্পিত কণ্ঠস্বর হৃদিতের, দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। নিজের ভালোবাসার মানুষটার চোখে চোখ রেখে ঘৃণা শব্দটা কখনোই শুনতে পারবে না। মেহেরিমা দৃষ্টি ঘুরিয়ে হৃদিতের মুখের দিকে তাকায়। যাকে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয় তবুও তাকে ঘৃণা করা সম্ভব নয়। আর মানুষটা যদি আমাকে হারানোর ভয়ে সারা রাত বসে বসে বাচ্চাদের মতো কান্না করে, তাহলে তো তাকে হারিয়ে ফেলা মানে নিজের সাথেই সবচেয়ে বড় অন্যায়টা করে ফেলা। মেহেরিমার কথায় হৃদিত চমকে মেহেরিমার দিকে তাকায়, বড্ড অবাক হয়। চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে। তা দেখে মেহেরিমা আবারও বলে, বিশ্বাস করুন আমি আপনাকে খুব ভালোবাসি। গতকাল রাতে আপনার ওই হিংস্রতা দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আপনার হাতে হাত রেখে আমি আমার বার্ধক্যের সূর্যাস্ত দেখতে চাই। আমার স্বপ্ন কি পূরণ হবে না? আপনি মানসিকভাবে অসুস্থ, প্লিজ ডক্টর দেখে ট্রিটমেন্ট নেন। দেখবেন আপনি সুস্থ হয়ে উঠলে আমাদের সুন্দর একটা সংসার হবে। মানসিক অসুস্থতা, ট্রিটমেন্ট শব্দ দুটো শুনতে হৃদিতের চোখ মুখ কঠিন রূপ ধারণ করে। মেহেরিমার মুখের কথা অসম্পূর্ণ থেকে যায়। হৃদিত শেষ করতে দেয় না, গম্ভীর কণ্ঠে বলে, আমি সম্পূর্ণ সুস্থ, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। আমি সেদিন মাকে আপনি নিজেই তো বললেন আপনার আচরণ রাগ আর 5টা সাধারণ মানুষের মতো স্বাভাবিক না। বিশ্বাস করুন আমায়, আপনার এই হিংস্রতা একদিন আমাদের সবাইকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। অথচ আপনাকে নিয়ে হাজারো বছর বেঁচে থাকার স্বপ্ন আমার। তখন ইমোশনাল হয়ে বলেছিলাম শ্রেয়া চৌধুরীকে, ওইসব রোগটোক আমার নেই, আর আগে থাকলেও সেটা ট্রিটমেন্ট করিয়েছি আমি। এখন আমি সম্পূর্ণ সুস্থ, তাই আজাইরা কথা বলিস না জান। আপনি একটা সাইকো, আমি থাকবো না আপনার সাথে। তুই বাধ্য থাকতে। ফোর্স করছেন আমায়? তুই আমার ওয়াইফ, আমি তোর হাজবেন্ড, সেই অধিকারটাই দেখাচ্ছি। মেহেরিমা রাগে কষ্টে ফুফিয়ে কেঁদে ওঠে। দিদিতে গিয়ে এসে গালে হাত রাখতে নিলে মুখ ঘুরিয়ে নেয়। দূরে সরুন আমার থেকে, আমাকে ছোবেন না। তাহলে ওই ছেলে এসে ছুঁবে তোকে? মেহেরিমা হতভম্ব হয়ে যায়। একটু আগে হৃদিত আর এই হৃদিতের মাঝে আকাশ পাতাল তফাৎ। মেহেরিমা এবার শব্দ করে কান্না করে দেয়। আপনার এই হিংস্রতার জন্য আপনার শত্রু বেড়েই চলেছে। আমি একটু শান্তি চাই, একটা শান্তিপূর্ণ জীবন চাই। আপনার পরিবার আমার বাবাকে কেড়ে নিয়েছে, আমার খালামণিকে কেড়ে নিয়েছে, আমার মায়ের সম্মানহানি করেছে। আপনি ওদের মতো হবেন না প্লিজ। আমি তাহলে বেঁচে থেকেও মরে যাব। এমন হৃদিতকে তো আমি কখনোই চাইনি। আমি যে হৃদিতকে ভালোবেসেছিলাম সেই হৃদিত আপনি নন। আমার আগের হৃদিত হয়ে যান না আপনি। আমরা খুব সুখে থাকবো। একটা সুন্দর সুখের ছোট্ট সংসারের খুব স্বপ্ন আমার। শেষের দিকের কথাগুলো বলতে চেয়ে মেহেরিমার কণ্ঠে অসত্য ফুটে ওঠে। হৃদিত কোনো কথা বলে না। কিছুক্ষণ থমকে মেহেরিমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতঃপর ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। মেহেরিমা চিল্লিয়ে বলে, আপনি আর কখনো আমাকে পাবেন না। সুযোগ দিয়েছিলাম আপনাকে আমি, আপনি গ্রহণ করেননি।
মেহেরিমার বলা কথাগুলো হৃদিত কি আদৌ শুনতে পায়? হয়তো পায়, আবার হয়তো না। মেহেরিমা ঠোঁটে টান দিয়ে উচ্চস্বরে কথা বলায় আবারও কাটা স্থান চিরে রক্ত বের হয়ে আসে। রাগে দুহাতে নিজের চুল খামচে ধরে কাঁদতে কাঁদতেই বলে, সব কষ্ট আমার কপালেই কেন আল্লাহ? আমি ক্লান্ত, মুক্তি দাও আমাকে। ও বাবা, তোমার মেহুমা একটু ভালো নেই, নিয়ে যাও না তোমার কাছে তোমার মেহুমাকে। তাইফ আজ নিজেকে বেশ সুন্দরভাবে পরিপাটি করে রুম থেকে বের হয়। তাইফকে নতুন রূপে দেখতে ত্রিধা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে থাকে, মুখটা হা হয়ে যায়। ত্রিধার পাশেই তাবান বসে আছে। ত্রিধাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তাবানও ওর দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকায়। তাইফকে দেখতেই বলে, ওদিকে সব ঠিকঠাক তো? তুই খবর নিয়েছিলিস? তাবানের কথাই তাইফ মুস্কি হেসে বলে, এই ভাইয়া, তুমি তো ভাব নিয়ে লুক চেঞ্জ করে কোথায় যাচ্ছ? মেয়ে পটাতে? আবার নতুন বউয়ের মতো এমন লজ্জা পাচ্ছ কেন? আরে শাকচুনি রে, মেয়ে পড়ে গেছে আর জাস্ট ডেট ওদের, তাই এত ভাবসাব নিয়ে যাচ্ছে। তাবানের কথায় ত্রিধা অবাক হয়ে বলে, সত্যি ভাইয়া? আমিও যাব, ভাবিকে দেখবো। তাইফ ভুরু কুচকে বলে, এখানে আপনার ভাবি কোথা থেকে আসলো? আরে তোমার ফিউচার ওয়াইফ তো আমার ভাবিই হচ্ছে, তাই না? এই, তোর মাথায় পড়াশোনা ঢোকে না? ম্যাথ পারিস না? আবার এত ভাবি বুঝিস কি করে? তাবান ভাইয়া, তুমি সবসময় আমাকে ইনসাল্ট করবে না। তোমার থেকে আমি 1000 গুণ ভালো পড়াশোনায়, ওই ম্যাথটাই একটু কম বুঝি, এই যা। কিন্তু তার জন্য তো আমার মেহু বেবি আছে। তা আমার জানা আছে রে শাকচুন্নি, শাকচুন্নিরা কেমন পড়াশোনা পারে আমি জানি, তাই ভাব কমলো। মা দেখো, তোমার ফেলটুস ছেলে আমার সাথে কেমন করে মেয়েদের মতো কোমর বেঁধে ঝগড়া করছে। ভাই তোরা ঝড়কা থামা, আমি গেলাম, আমার লেট হয়ে যাচ্ছে। তাইব গাড়ির দিকে ছুট লাগায়। পেছন থেকে তাবান ত্রিধার সমস্যারে বলে, বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। তাইব দৌড়াতে দৌড়াতেই জবাব দেয়। তাইফের এক্সাইটমেন্ট দেখে তাবান ত্রিধা হেসে ওঠে। অবশেষে ছেলেটার অগোছালো জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য কেউ একজন আসলো। মাধবী ক্লাস শেষ করে এসে রাস্তার পাশে দাঁড়ায়, চোখ যেয়ে পড়ে রাস্তার অপর পাশে টং দোকানে বসে থাকা তাইফের দিকে। তাইফের হাতে চায়ের কাপ। দোকানদার চাচার সাথে আড্ডায় ব্যস্ত। গায়ে আকাশি রঙের একটা শার্ট জড়িয়েছে, শার্টের হাতাটা কোনোই পর্যন্ত গোটানো। সাদা রঙের গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গে আকাশি রঙের শার্টে বড্ড মানিয়েছে। হালকা বাতাসে কপালের উপরে পড়ে থাকা চুলগুলো উঠছে। মাধবীর খুব করে মন চায় একটা বার ওই অবাধ্য চুলগুলোকে ছুঁয়ে দিতে। পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে যায়। মাধবী মৃদু হাসে, এজন্য ওর কল্পনা সেই রাজপুত্র। মাধবী নিজেও আজ আকাশি রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, ওড়নাটা সাদা। কাকতালীয়ভাবে ড্রেসের কালারটা মিলে যাওয়াতে মাধবী মনে মনে খুব খুশি হয়। তাইব তখনই মাধবীকে খেয়াল করেনি। মাধবী তাইবকে ডাকে না, নিজেই রাস্তা পার হওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তায় তখন যানবাহনের চাপ কম। 4 রাস্তার মোড় হওয়ার দরুন সবসময় যানবাহনের আনাগোনা থাকে। মাধবী মুস্কি মুস্কি হেসে রাস্তা পার হতে থাকে। মনের মাঝে তখন নতুন প্রেমের এক অদ্ভুত অনুভূতি, সাথে এক্সাইটমেন্ট তো আছে। কত শত কথা বলার আছে চায়ের দোকানে বসা ওই ছেলেটাকে। সারা রাত না ঘুমিয়ে সবটা ভেবেছে শুধু। এখন কাঁপাকাঁপি ছাড়া সবটা বলতে পারলেই হলো। রাস্তার মাঝখানে আসতেই হঠাৎ দ্রুতগামী একটা ট্রাক এসে মাধবীকে ধাক্কা দিয়ে চলে যায়। মাধবী চিৎকার করে ডেকে ওঠে, তাইফ। মাধবী চিৎকার শুনতেই তাইফ রাস্তার দিকে তাকায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় মাধবীকে পড়ে থাকতে দেখে মস্তিষ্ক অচল হয়ে পড়ে। মাধবী তাইফের দিকে কান্নারত চোখে তাকিয়ে আছে, ঠোঁট দুটো নড়ছে, যেন কিছু বলতে চায়। তাইফ দ্রুত উঠে ছুটে আসতে নিলেই আরেকটা দ্রুতগামী প্রাইভেট কার এসে মাধবীকে পিষে দিয়ে চলে যায়। তাইফ ওখানেই থমকে দাঁড়িয়ে পড়ে। চোখের সামনে নিজের সব স্বপ্ন, নিজের ভালো থাকা, নিজের ভবিষ্যৎ, নিজের ভালোবাসার মানুষটাকে শেষ হয়ে যেতে দেখে সেকেন্ডের ব্যবধানে সবটা ওলটপালট হয়ে যায়। কি যেন মনে করে ঘাড় ঘুরিয়ে গাড়িটার নম্বর প্লেট দেখে নেয়। মাধবের নিস্তেজ নিথর দেহখানা রাস্তায় পড়ে আছে। যে মনে কয়েক সেকেন্ড আগেও হাজারো কথা জমা ছিল, সে মনটা এখনো নিস্তব্ধ। শেষবারের মতো নিজের মনের কথাগুলো আর বলা হলো না মাধবীর। এই আফসোসটা কার রয়ে গেল, মাধবীর নাকি তাইফের? তাইফ যে তার মাধবীলতার মনের ভিতরে জমানো কথার এক অংশও জানতে পারল না। ততক্ষণে রাস্তায় মানুষের জট বেঁধেছে। তাইফ ভিড় গলিয়ে মাধবীর দিকে এগিয়ে যায়। পা জোড়া চলার শক্তি পাচ্ছে না। একটু আগেই তো এই পা দিয়ে ছুটে আসলো, অথচ এখন এত ভারী কেন লাগছে? স্তব্ধ রক্তাক্ত দেহখানার পাশে যেয়ে বসে। আলতো হাতে মাধবীর পিষ্ট হয়ে যাওয়া মাথাটা নিজের কোলের উপর উঠিয়ে নেয়। কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ডাকে,
এই মাধবীলতা, এই শুনছো তুমি? তোমার তাই পেশেছে, তুমি কথা বলবে না, ঝগড়া করবে না, অভিমান করেছো তুমি। কিন্তু তাইফের মাধবীলতা কথা বলে না। মৃত মানুষের কথা বলার মতো ক্ষমতা যে আল্লাহ তাআলা দেয়নি। তাইফ হাউমাউ করে কান্না করে দেয়। মাধবীর থেতলে যাওয়া দেহটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ততক্ষণে অবনী শেখ চৌধুরী বাড়ির সকলে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অবনী শেখকে দেখতেই সবাই সরে দাঁড়িয়ে রাস্তা করে দেয়। অবনী শেখ স্লথ পায়ে হেঁটে সামনে এগিয়ে যায়, ধাপাস করে রাস্তার উপরেই বসে পড়ে। মাধবী তখন ওই তাইফের বুকে। তাবান দৌড়ে এসে নিজের ভাইকে বুকে জড়িয়ে নেয়। তাইফ তবুও মাধবীকে ছাড়ে না। অবনী শেখ যেন কথা বলতে ভুলে গেছে। এক দৃষ্টিতে মাধবীর দিকে তাকিয়ে থাকে। মিনিট 5 পেরোতেই হেসে কুটি কুটি হয়ে বলে, আমার মেয়ে তোমার বুকে ঘুমিয়ে আছে, তাই না তাইফ বাবা? ও আজ সকালে তোমার কথা বলেছে আমাকে। আমি বলেছি হৃদিত বাবা আর নীলাক্ষী ফিরে আসলে এই বিষয় নিয়ে কথা বলবো আমি। আমাকে আরও কি বলেছে জানো? সকালে আমাকে বলল, মা তোমার মেয়ের সব স্বপ্ন ওই ডাবিটাকে ঘিরে। ইনশাল্লাহ তোমার মেয়ে একজন ডাবিয়ান হয়ে দেখাবে মা। তখন গর্বে আমার বুকটা ভরে উঠেছিল। মাশাল্লাহ, কি মায়াবী দেখতে লাগছে আমার মেয়েকে। তোমার সাথে বড্ড মানাবে আমার মেয়েটাকে। ওকে কিন্তু কখনো কষ্ট দিও না। খুব আদরে মেয়ে আমার। আমার মীনাক্ষীকে এখন ডেকো না বাবা। ওকে ঘুম থেকে ডেকে উঠিয়ে দিলে ওর খুব মাথা যন্ত্রণা হয়, তখন কান্না করে আমার মেয়েটা। মীনাক্ষী এমন করে রং মেখে আছে কেন গো? কোচিংয়ে কোনো প্রোগ্রাম ছিল নাকি? আমাকে তো কিছুই বললো না সকালে। না না, বলেছে, হয়তো আমি নিজেই ভুলে গেছি। বয়স হচ্ছে তো, সব কি আর অত মনে থাকে? কথাগুলো বলেই আবারও হাসতে থাকে অবনী শেখ। অবনী শেখের কথায় সবাই হতভম্ব হয়ে যায়। এত কঠিন মানুষটা এমন ভুলভাল বকছে কেন? ওনাকে কি বিষয়টা জানানো হয়নি? পরক্ষণে এই সবটা বুঝতে সবার চোখে জলের হানা দেয়। ভিড়ের মাঝে দাঁড়ানো অমিত সাহা, আরিফ চৌধুরীর চোখেও পানি। এই কঠিন সত্তার নারীকে এই রূপে একদম মানাচ্ছে না। অবনী শেখকে সবসময় তেজস্বী রূপেই মানায়। তাইফ মাধবীকে বুকে জড়িয়েই কাঁদতে কাঁদতে অবনী শেখের দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। উপস্থিত সকলের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। হঠাৎ করে অবনী শেখ নিজের হাসি থামান। পরক্ষণেই গগনবিদারী চিৎকার দিয়ে ডুকরে কেঁদে ওঠেন। এলোপাথারিভাবে নিজেকে থাপড়াতে থাকেন। কাঁদতে কাঁদতেই বলেন, সব দোষ আমার, সব দোষ আমার। এই পোড়া কপালের। ওরা আমার নিষ্পাপ অবুঝ মেয়েটাকে বাঁচতে দিল না। আল্লাহ, এই দিন দেখার আগে তুমি আমাকে কেন উঠিয়ে নিলে না? আমার সব শেষ। আমার নিষ্পাপ মেয়েটা কি দোষ ছিল? ওর আর ডাবিয়ান হওয়ার স্বপ্ন পূরণ হলো না। আমার বুক খালি হয়ে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো? ও আল্লাহ, এই কোন পাপের শাস্তি দিলে আমাকে? আমার মেয়ে, আমার মীনাক্ষী। ও আল্লাহ, আল্লাহ গো, এই কঠিন বোঝা মাথায় নিয়ে এই জীবন কি করে পার করব আমি? আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরী দ্রুত এগিয়ে এসে অবনী শেখকে সামলানোর চেষ্টা করেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ওখানে সেন্সলেস হয়ে আয়েশা চৌধুরীর গায়ের উপর ঢলে পড়েন অবনী শেখ। শ্রেয়া চৌধুরীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে তাকিয়ে থাকে, যার চোখে পানি অথচ অধরে ক্ষীণ বাঁকা হাসি ঝুলে আছে। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনার সাথে কোথাও যেতে ইচ্ছুক নই। মেহেরিমার কথায় হৃদিতের মাঝে কোনো ভাবান্তর দেখা যায় না। শক্ত পুরুষালেই হাত দুটো সুকৌশলে ড্রাইভিংয়ে ব্যস্ত। হৃদিতের চোখ মুখ শুকনো ফ্যাকাশে দেখাচ্ছে। একটু আগেই আয়াস ফোন দিয়ে সবটা জানিয়েছে। ডক্টরের সাথে কথা বলে তখনই মেহেরিমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে। মেহেরিমার নিকট এখনো সবটা অজানা। মেহেরিমা এবার খেকে ওঠে। কথা বলছেন না কেন? আপনার ওই বাগান বাড়িতে আমি যাব না, শুনেছেন আপনি? হৃদি তেজারটায় ঘাড় ঘুরিয়ে মেহেরিমার দিকে তাকায়। মলিন ফ্যাকাশে মুখ নেই ক্ষীণ স্বরে বলে, সকালে তুই আমাকে বলেছিলি না তোর বার্ধক্যের সূর্যাস্ত আমার সাথে দেখতে চাস? তোর ওই উইশটা পূরণ হবে কিনা আমার অ্যান্সার শুনবি না সানশাইন? মেহেরিমা এবার ভালোভাবে হৃদিতের দিকে দৃষ্টিপাত করে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারে খারাপ কিছু ঘটেছে। মনের যন্ত্রণা মনে লুকিয়ে রেখে জবাব দেয়, বলুন। যদি বলি না কষ্ট পাবি? হৃদিতের প্রশ্নে মলিন হাসে মেহেরিমা। মনের অব্যক্ত হাজারো কথা, অনুভূতিগুলো আর প্রকাশ করা হয় না। বুকের মাঝে তিক্ততা ছড়িয়ে পড়ে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। সময় নিয়ে জবাব দেয়। একরোখা কণ্ঠস্বর মেহেরিমার, প্রেয়সীর একরোখামিতে মৃদু হাসে হৃদিত। ওটা তোর মুখের কথা, মনের কথা না। আমাদের একসাথে বাকি জীবনটা বোধহয় আর পাড়ি দেওয়া হবে না এনাবেলা। তোর ভালো সময়গুলোতে তোর পাশে না থাকতে পারলেও
তোর খারাপ সময়গুলোতে প্রতি ১৩ সেকেন্ড তোর পাশে পাবি আমাকে। জানিস এনাবেলা, আমরা মানুষেরা বড়ই অদ্ভুত। কিসে আমাদের সুখ সেটা আমরা নিজেরাও জানি না। আমরা যেটাকে পাই সেটাকে আঁকড়ে না ধরে যেগুলো আমাদের দখল সাধ্যের বাইরে সেগুলোকে পাওয়ার জন্য আমরণ চেষ্টা করি। দিন শেষে সেই খালি হাতেই ফিরতে হয়। মেহেরিমা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনে। তবে কি এইটুকুই ছিল দুজনের গন্তব্যে? চোখ জোড়া ছলছল করে ওঠে, তবুও ঠাঁই নীরব রায়। হৃদিতের ব্যথিত ভগ্ন হৃদয় থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। শোকাচ্ছন্ন প্রকৃতি। প্রকৃতি আজ নিজের সেই চিরচেনা রূপে সাজেনি। গাছগুলোর রুক্ষতা, তিক্ততা বিষাদের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতিতে আজ তীব্র শোকের ছায়া ছড়িয়েছে। শেখ বাড়ির আঙ্গিনায় আজ আর বকুল ফুলের মন মাতানো ঘ্রাণ নেই। গাছে বসে থাকা পাখিগুলোর সুরেলা কণ্ঠ থেকে আজ আর কোনো গান ভেসে আসেনি। ভেসে এসেছে বিষাদের সুর। কিসের এত শোক তাদের? তবে কি নিষ্পাপ মেয়েটার মৃত্যুতে ওই অবলা পাখিগুলোও শোকাহত? মাধবীর প্রাণহীন নিস্তব্ধ দেহখানা সফেদ রঙা কাফনে কাপড়ে মোড়ানো, যার একাংশ রক্তে রাঙা হয়ে আছে। বেঁচে থাকতে আমাদের নিজেকে সাজাতে কত শত আয়োজন থাকে, অথচ হাড় মাংসে গড়া দেহখানা থেকে প্রাণ পাখিটা উড়াল দিলেই কম দামি সফেদ রঙের কাপড়খানাই আমাদের শেষ সঙ্গী হয়। তবে ধন সম্পদ নিয়ে কিসের এত অহংকার? আমাদের শেষ সময়ে যদি সেগুলো আমাদের সঙ্গী না হয়, বড়ই আফসোস। আমরা মানুষেরা সবটা বুঝেও অবুঝের ন্যায় আচরণ করি। অবনী শেখ মাধবীর লাশের ডান পাশে বসে এক দৃষ্টিতে নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। মাধবীর মুখের উজ্জ্বলতা কয়েক গুণ বেড়ে গেছে। দেখতে কি স্নিগ্ধ লাগছে, কতই না মায়াবী ওই মুখখানা। ওই মুখ দিয়ে আর কখনো মা ডাক শোনা হবে না। আমরা পৃথিবীতে এসেছি একা, যেতেও হবে একা। তবে আমরা একাকিত্বকে কোনো এত ভয় পাই, একাকিত্ব কেন মেনে নিতে পারি না? 2 দিনের পৃথিবীতে আমাদের মনে কেন এত মায়ার জন্ম দেয় আল্লাহ? আশেপাশের কোথাও থেকে কোনো উত্তর আসে না। অবনীশেখের প্রশ্নগুলো হাওয়ায় মিশে যায়, ঠিক যেভাবে আর কিছুক্ষণের ব্যবধানে মাধবীকে নিয়ে ওনার সব স্বপ্ন ও সকাল্লাদ মাটির সাথে মিশে যাবে। অবনীশেখ যেন ইহজগতে নেই, গভীর ভাবনায় মগ্ন। চোখ দিয়ে অনবরত পানি পড়েই চলেছে। ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে, যেন বুকের মাঝে তোলপাড় করতে থাকা অসহনীয় যন্ত্রণাগুলো মুখ ফুটে প্রকাশ করতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। মাধবীর লাশের বাম পাশে তাইফ বসে আছে। তাইফের স্তব্ধ নিশ্চল শরীরখানা আগলে রেখেছে তাবান আর তিধা। তিধা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। অ্যাক্সিডেন্টে থেতলে যাওয়া লাশ বেশিক্ষণ ডাকবে না, এমনিতেই কাফনের একাংশ রক্তে ভিজে গেছে। সবাই অপেক্ষারত মেহেরিমার জন্য। মেহেরিমা আসলেই মাধবীকে কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। দীর্ঘক্ষণ পরে অধৈর্যরা নাড়ায় তাইফ বিড়বিড় করে বলে, এই পৃথিবীর সবকিছু পেয়ে গেলেও তোমাকে আর নিজের করে কোনো কালেই পাওয়া হবে না মাধবীলতা। এই একটা আফসোস নিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো। এই একটা আফসোস যে আমার আজীবন পড়াবে। তোমাকে ছাড়া তোমার তাই বাঁচতে পারবে না মাধবীলতা। তাইফের অস্ফুট স্বরে বলা কথাগুলো শুনতেই তাবানের চোখের জলেরা আর বাদ মানে না। ভাইয়ের কষ্টে ত্রিধা ডুকরে কেঁদে ওঠে। হৃদিত শেখ বাড়ির সামনে গাড়ি থামাতেই মেহেরিমা ভুরু কুচকে তাকায় হৃদিতের দিকে। বাড়ির দিকে নজর পড়তেই বাড়ির সামনে ভেতরে শত শত মানুষের আনাগোনা দেখে বুকের ভেতর ধক করে ওঠে। অজানা এক ভয়ে হৃদয়ে দুমড়ে মুচড়ে ওঠে। হৃদিত ততক্ষণে গাড়ি থেকে নেমেছে। হৃদিতকে দেখতে আয়া শরীফ চৌধুরী এগিয়ে আসেন। হৃদিত মেহেরিমার পাশের দরজাটা খুলে দেয়। মেহেরিমা একদমই হাঁটার মতো অবস্থায় নেই। হৃদিত মেহেরিমাকে কোলে উঠিয়ে নিতে নিলে মেহেরিমা হাতের ইশারায় থামিয়ে দেয়। চোখের সামনে প্রতিবেশী এক চাচিকে দেখতেই ডাক দেয়, চাচি একটু শুনুন। মহিলাটা মেহেরিমার ডাক শুনতে এগিয়ে আসে। চাচি, বাড়িতে কি হয়েছে? এত মানুষের ভিড় কেন? মহিলাটা মুখে আঁচল গুজে ফুফিয়ে কেঁদে উঠে বলে, মাধবী মান লাই, তুমি জানবার পারো নাই একখান টিরাকার এইখানে গাড়ি চাপা দিয়ে গেছে মাধবী মারে। কিছু সময় যেন মেহেরিমার মস্তিষ্ক থমকে যায়। নিউরনগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। শরীর অসাড় হয়ে আসে। শিরায় উপশিরায় রক্ত চলাচলের পরিবর্তে যেন যন্ত্রণা চলাচল করতে শুরু করে। মেহেরিমা স্ফুট স্বরে বলে, আমার মাধুপু। পরক্ষণেই হৃদিতকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে ওই ক্ষতবিক্ষত পা নিয়ে বাড়ির ভেতরে ছুট লাগায়। হাত খোপা করা চুলগুলো খুলে পিঠে ছড়িয়ে পড়ে। মিনিটের ব্যবধানে পাজোড়া রক্তাক্ত হয়ে যায়। শুভ্ররাঙা ব্যান্ডেজ লাল রঙে গোসল করে গাঢ় লাল বর্ণ ধারণ করে। হৃদিত ধাক্কাটার জন্য একটুও প্রস্তুত ছিল না বিধায় কয়েক পা পিছিয়ে যায়। পরক্ষণে মেহেরিমার পিছু পিছু দ্রুত পায়ে শেখ বাড়িতে প্রবেশ করে। মেহেরিমাকে দৌড়ে আসতে দেখেই সকলে সরে যায়, রাস্তা করে দেয়।
মেহেরিমা দৌড়ে এসে অবনীশেখের পাশে ধপাস করে বসে পড়ে। নিচের একমাত্র আদুরে বোনের থেতলানো শরীর দেখে শিউরে ওঠে, হতভম্ব হয়ে তাকিয়ে রয়। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে কান্না করে ওঠে, মুখ দিয়ে শুধু একটা শব্দই বের হয়, আমার মাধবু। মেহেরিমার গগন বিদারী আর্তনাদ যেন ধরণী কেঁপে ওঠে। বকুল গাছের ডালে বসে থাকা পাখিগুলো ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে চলে যায়। অবনীশেখ হুঁশে ফেরেন, মেহেরিমাকে নিজের বুকে আগলিয়ে নেন। মায়ের বুকের উষ্ণ ছোঁয়া পেতেই মেহেরিমার কান্না আরও দ্বিগুণ বেড়ে যায়। মা, আমার মাধবুকে ওরা কতটা কষ্ট দিয়ে মেরেছে মা, আমার কলিজার বোন, আমার মা। আর কিছু বলতে পারে না। শরীর অতিরিক্ত দুর্বল থাকায় সাথে এত বড় স্ট্রেস না নিতে পেরে মায়ের বুকে ঢলে পড়ে মেহেরিমা। অবনীশেখ বুকের মাঝে মেয়েকে জড়িয়ে নেন। এখন বেঁচে থাকার একমাত্র সম্বল বুকের মাঝে গুটিয়ে থাকা বাচ্চাটা। মেহেরিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলেন, এবার লড়াইটা তোর একার না নীলাক্ষী, তোর মা তোর সাথে আছে। অদূরে দাঁড়িয়ে ব্যথিত আখিচোড়া, ব্যথিত হৃদয় নিয়ে সবটা নীরব দৃষ্টিতে দেখতে থাকে হৃদিত। অবনীশেখ হৃদিতকে ইশারা করতে নিজের লাল টকটকে চোখ জোড়া নিয়ে যন্ত্রের ন্যায় এগিয়ে আসে হৃদিত। মেহেরিমাকে কোলে উঠিয়ে নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরে। সাইমা শেখও হৃদিতের পিছু পিছু যায়। চৌধুরীদের থেকে অনুমতি নিয়ে মাধবীর মুখের কাফনের কাপড়টা বেঁধে দেওয়ার জন্য এগিয়ে আসেন মজিন সাহেব। বাদশাদে তাইফ, সে তার মাধবীলতাকে কিছুতেই নিয়ে যেতে দেবে না। আপনি ছুবেন না আমায়, আমার মাধবীলতাকে। ও এখানেই থাকবে আমার সাথে, কোথাও যাবে না। খাটিয়ার দুটো পায়া নিজের সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে রাখে। আয়েশ এগিয়ে এসে তাইফকে পেছন থেকে জড়িয়ে ধরে। ভাই, আমার খাটিয়া ছেড়ে দে, এমন পাগলামি করিস না। তুমি কে? আমাকে পাগল বলছো কেন? কেন দেখেছো না আমার বাধবীলতা ঘুমিয়ে আছে? ও আমার সাথে ঘুরতে যাবে বলেছে, তোমরা ওর ঘুম ভাঙিয়ে দিচ্ছ কেন? আয়েশের বুকটা কেঁপে ওঠে। ওর ছোট্ট ভাইটা কি তবে ভালোবেসে সব হারিয়ে ফেললো? তাইফের পাগলামিগুলো এক দৃষ্টিতে তাকিয়ে দেখেন অবনীশেখ। মাধবী বেঁচে থাকলে নিঃসন্দেহে সুখী মেয়েদের মধ্যে একজন হতো। এই যুগে এসে এমন নিঃস্বার্থ ভালোবাসা সবাই পায় নাকি? পরক্ষণে ভাবে, থাক না কিছু অপূর্ণতা, সব ভালোবাসা যে পূর্ণতা পেতে নেই। কিছু কিছু ভালোবাসা অপূর্ণতাতেই সুন্দর। অবনীশেখ হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে আসেন, তাইফের পাশে বসেন, আস্তে করে বলেন, যেতে দাও বাবা, তুমি তো মীনাক্ষীকে ভালোবাসো, তোমাদের আবারও দেখা হবে। তুমি ওর সাথে আর দেখা করতে চাও না? এখন যেতে না দিলে যে তোমাদের আর দেখা হবে না। চাই তো, সত্যি আবারও আমাদের দেখা হবে। অবিশ্বাস্য কণ্ঠস্বর তাইফের। অবনীশেখ হ্যাঁসূচক মাথা নাড়তেই তাইফ কি বুঝে কে জানে খাটিয়ে ছেড়ে দেয়। মুয়াজ্জিন চাচা মাধবীর মুখ বাঁধতে নিলে অবনীশেখ উঠে দাঁড়ান। শেষবারের মতো নিজের মেয়েকে স্পর্শ করেন। এই তো কয়েক বছর আগে এই ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে অবনীশেখের সাথে খেলা করত। এই ছোট্ট ছোট্ট পা দুটো দিয়ে গুটি গুটি করে সারা বাড়ি হেঁটে বেড়াতো। ওই মিষ্টি মুখখানা দিয়ে আধো আধো বলিতে ডাকতো আম্মা আম্মা। এত তাড়াতাড়ি সেগুলো সব স্মৃতি হয়ে গেল। মেয়েটা কবে এত বড় হলো যে তার পৃথিবী ছাড়ার সময় এসে গেল? অবনীশেখ আর দাঁড়িয়ে থাকতে পারেন না, ধপ করে ওখানেই বসে পড়েন। সবাই এগিয়ে এসে ওনাকে ধরেন। মাধবীকে নিয়ে চলে যেতে অবনীশেখ দুর্বল পায়ে হেঁটে নিজের ঘরে চলে যান। ঘরের দরজাটা ভেতর থেকে লক করে দেন। মেহেরিমার শেষবারের মতো আর ওর মাধবীকে দেখা হলো না। এতগুলো বছরের একসাথে কাটানো মুহূর্তগুলো শুধুমাত্র স্মৃতির পাতায় জমা রইল। রাত 8:05। গ্রামের পরিবেশ নিস্তব্ধ। শেখ বাড়িতে বিষাদের ছায়া লেপ্টে আছে। হৃদিত শেখ বাড়ির সামনে গাড়ির হুডের উপর বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। পাশেই আয়েশ বসা। দুই ভাইয়ের মাঝে নীরবতা বিরাজমান। হৃদিতের দৃষ্টি দূর আকাশে জলজল করতে থাকা একটা নক্ষত্রের দিকে। আয়েশ বলে, মেহু, আন্টির কি অবস্থা এখন? ভালো। মেহু সব সত্যি জানে। এতক্ষণে হয়তো জেনে গেছে। মেহু যদি তোকে ভুল বুঝে? আয়েশের বোকা বোকা কথায় হৃদিত মলিন হাসে। মাধবী তো নিষ্পাপ বাচ্চা একটা মেয়ে ছিল ভাইয়া। ওর মুখের দিকে তাকালে অদ্ভুত এক মায়া জন্মাতো ওর প্রতি। ওকে কেন এই খেলা ব্যবহার করলো ওই বাস্টারদের দল? ওদের শত্রুতা আমার সাথে, আমাকেই মেরে দিত। কিন্তু হাসি খুশি ছোট্ট এই পরিবারটাকে কেন শেষ করে দিল? এই প্রশ্নের উত্তর তো আমার নিজের কাছেই নেই ভাইয়া। তাহলে মেহরুমাকে কিভাবে এই প্রশ্নের উত্তর দিব আমি ভাইয়া? আমি বাবা হতে চলেছি, অথচ দেখো কেমন কেয়ারলেস বাবা আমি। নিজের আপকামিং বেবি ওয়াইফ কাউকেই ভালো রাখতে পারছি না। ওদের সব কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছি আমি। বিশ্বাস করো ভাইয়া, আমি যদি না থাকতাম ওরা খুব ভালো থাকতো। সব ভুল আমার। মেহরিমাকে নিজের সাথে না জড়ালে হয়তো
আজ এত সুন্দর পরিবারটা শেষ হয়ে যেত না। আমার মেহরিমা যদি নিজেকে ভালো রাখতে, আমাদের কুট্টুস পাখিকে ভালো রাখার জন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়, তাহলে আমি হাসি মুখে সেই সিদ্ধান্ত গ্রহণ করব। আমার কাছে ওর ভালো থাকাটা সব কিছুর ঊর্ধ্বে। ও ভালো থাকলে কোনো না কোনোভাবে দিব্যি দিন কেটে যাবে। আমার কাছে এসে ছুঁয়ে দেওয়ার অধিকার না থাকলেও দূর হতে ওর ওই পবিত্র মুখখানা দেখে হৃদয়ে শীতলতা আনার অধিকারটুকু তো থাকবে। তোকে ছাড়া মেহেরিমা ভালো থাকতে পারবে? I am a curse to them. Bro, I am a failure as a father and husband. I am a coward. ভঙ্গুর অথচ শান্ত শিথিল কণ্ঠস্বর হৃদিতের। নিজের একমাত্র ভাইয়ের কষ্টে আয়েশের বুক ভার হয়। আচ্ছা, ভালোবাসা তো কাঁদায় কেন? নিঃস্বার্থভাবে ভালোবাসে কি তবে সবাই সুখী হতে পারে না? মন থেকে উত্তর আসে, অভাগা, সেটা তোর থেকে ভালো আর কে জানে। আয়েশের মানসপটে ওর আর আরিশার খুনসুটির মুহূর্তগুলো ভেসে ওঠে। আয়েশ চোখ জোড়া বন্ধ করে নেয়। তখনই আয়েশের ফোনে তাবানের নম্বর থেকে কল আসে। আয়েশ রিসিভ করে। অপর প্রান্ত থেকে ভেসে আসে তাবানের কান্নারত কণ্ঠস্বর। ভাইয়া, তাইফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবিদের ওখানে আছে কি? আয়েশের মাথায় আকাশ ভেঙে পড়ে। হৃদিতের কপালে ভাঁজের সৃষ্টি হয়। ফোন লাউড স্পিকারে থাকায় সবটাই শুনতে পায় হৃদিত। না, এখানে তো নেই। আচ্ছা, আমি আর হৃদিত খুঁজে দেখছি, টেনশন করিস না। বাসায় সবাইকে হাইপার হতে নিষেধ কর। চিন্তিত মুখমণ্ডল আয়েশের। কিছু একটা ভাবতেই মৃদু হাসে হৃদিত। গাড়ির হুডের উপর থেকে লাফ দিয়ে নিচে নামে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে গাড়িতে উঠে বসে। আয়েশকেও গাড়িতে উঠতে ইশারা করে। গ্রামে জাকিয়ে শীত পড়তে শুরু করেছে। হাড় কাঁপানো শীতে অসার প্রকৃতির। হিম হিম ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে। কুয়াশার আবরণে ঢাকা প্রকৃতি, নিস্তব্ধ পরিবেশ। রাতের নিস্তব্ধতা গলিয়ে ভেসে আসছে ক্ষুধার্ত কুকুরের হুঙ্কার। চণ্ডীমা বাঁশবাগানের মাথার উপরে বসে নিজের রূপ প্রদর্শনে ব্যস্ত। জ্যোৎস্নায় রাঙা গ্রামের মেঠোপাত, কবরস্থানের ল্যাম্পপোস্টগুলো টিমটিম করে জ্বলছে। সদ্য হওয়া নতুন কবরটার উপর মাথা রেখে বসে আছে তাইফ, গুনগুনিয়ে কাঁদছে। দুহাতে শক্ত করে মাটি খামছে ধরে রেখেছে। মাধবীলতা, তুমি আমাকে কেন বললে না এই জীবনে ভালোবাসা যায়, কিন্তু দেখে পাওয়ার স্বপ্নটা দেখা যায় না? তাহলে আমি কেবলই ভালোই বাসতাম, তোমাকে পাওয়ার স্বপ্নটা আমি দেখতাম না। যে চোখ দিয়ে তোমাকে দেখেছি, সে চোখ জোড়া যে চিরস্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তোমার মায়া কাটবে না। তুমি আমারে রেখে কেন চলে গেলে? এ কেমন ভালোবাসা? তোমার এই অবজ্ঞার জন্য একটু কষ্ট হচ্ছে না তোমার? আমি যে মরণ যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা মাধবীলতা? কোনো উত্তর আসে না। অদূর থেকে ভেসে আসে পাখিদের করুণ ডাক। তাই দুঃখে কেঁদে ওঠে, অস্ফুট স্বরে বলে, আমার আল্লাহর কসম, যারা আমার থেকে তোমাকে দূরে সরিয়েছে তাদের প্রত্যেকের গদ্দান কেটে তোমার পদতলে রাখবো আমি। আমার পবিত্র ভালোবাসার কসম মাধবীলতা, তোমার চেয়েও দ্বিগুণ কষ্ট দিয়ে তাদের মারবো আমি। তাইফের কর্ণে ভেসে এক কিশোরীর খিলখিলিয়ে হাসির শব্দ। তাইফ সেই হাসির শব্দ লক্ষ্য করে সেদিকে তাকায়। কবরস্থানে ফুলের সমাহারের মাঝে শুভ্ররঙা কাপড় পরে দাঁড়িয়ে আছে তাইফের মাধবীলতা। মাধবীকে দেখতেই তাইফের হৃদয়ে সদ্য জন্ম নেওয়া ফুলের কুড়িগুলো ফুলে ওঠে। হৃদয় জুড়ে সুবাস ছড়িয়ে পড়ে। মুস্কি হাসে তাইফ। তুমি এসেছো মাধবীলতা, আমি জানতাম তুমি আসবে। আমাকে ছেড়ে আমার মাধবীলতা কখনো যেতে পারে না। মাধবী কিছু বলে না, আবারও খিলখিলিয়ে হেসে ওঠে। তাইফ মুগ্ধ চোখে সেই হাসি দেখে। হঠাৎ তাইফের সামনে থেকে মাধবীর রূপটা অদৃশ্য হয়ে যায়। তাইফ চিৎকার করে ডাকতে থাকে, মাধবীলতা, কোথায় চলে গেলে তুমি? আমার সাথে লুকোচুরি খেলছো? তাইফের মনে হয় ওর মাধবীলতা কবরের মধ্যে থেকে মৃদু স্বরকে ডাকছে। তাইফ, আমাকে তোমার সাথে নিয়ে চলো। এখানে এই অন্ধকারে একা থাকতে আমার খুব ভয় লাগছে। তোমার কোনো ভয় নেই মাধবীলতা, আমি আছি তো। তোমাকে আমার সাথে নিয়ে যাব। এখানে একা রাখবো না তো তোমাকে। বোকামে, ভয় পাই না। তাই পাগলের মতো হাত দিয়ে কবরের মাটি সরাতে থাকে। মুখ দিয়ে বের বের করে, আমার মাধবীলতা, এই তো, আর একটু, ভয় পেও না তুমি। রিদি তায়াস কবরস্থানে এসে তাইফকে এই অবস্থায় দেখতে দ্রুত এগিয়ে আসে। তাইফকে জোর করে ওখান থেকে নিয়ে চলে আসে। তাইফ রাগে গজগজ করতে করতে বলে, আমার মাধবীলতা কষ্ট পাচ্ছে, আমাকে ছাড়ো তোমরা। আমার মাধবীলতা আমার সাথে যাবে, ছিঁড়ে দাও বলছি। রিদি তার আয়েশ তাইফকে গাড়িতে তুলে নেয়। রিদি ড্রাইভ করতে শুরু করে। আয়েশ তাইফকে নিজের সাথে জড়িয়ে রাখে। ভাইয়ের ঘাড়ে মাথা দিয়ে ঘাপটি মেরে বসে থাকে তাইফ। চোখ জোড়া দিয়ে বর্ষণ নামে। চৌধুরী বাড়িতে পৌঁছেই তাইফকে নিয়ে দোতলায় চলে যায় রিদি। আয়াস
ওদের পিছু পিছু সবাই উপরে উঠে আসে। আরিফ চৌধুরী ডক্টরকে ইনফর্ম করে তাইফের পাগলামি যেন কম বার নয়। মুখে শুধু একটাই শব্দ উচ্চারণ করে চলেছে, আমার মাধবীলতা। ছেলের কষ্ট দেখে হাউমাউ করে কান্না করে দেন আতিয়া চৌধুরী। সবাই আতিয়া চৌধুরীকে নিয়ে নিচে চলে যায়। থেকে যায় হৃদিত, আয়াস আর আরিফ চৌধুরী। তাইফকে ফ্রেশ হতে সাহায্য করে হৃদিত। 10 মিনিটের ব্যবধানে ডক্টর এসে তাইফকে চেক আপ করে ঘুমের ইঞ্জেকশন দেয়। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়ে পড়ে তাইফ। ডক্টর চিন্তিত মুখে বলে, তাইফের মেন্টাল কন্ডিশন ভালো না, আপনারা যত দ্রুত সম্ভব সাইকোলজিস্টের পরামর্শ নিন। এই অবস্থায় ম্যাক্সিমাম পেশেন্টের হ্যালুসিনেশন হয়ে থাকে। এরকম হতে থাকলে তাইফ মাধবীকে দেখতে পাবে আর ওর টানে ওই কবরস্থানই চলে যাবে। এটা তাইফের জন্য রিস্কি একটা ম্যাটার। ডক্টরের কথাই সায় জানায় আরিফ চৌধুরী। আগামীকালই তাইফকে নিয়ে ঢাকাতে যাওয়ার প্ল্যান করে রাখে। ডক্টর চলে যেতেই তাইফকে ঠিকভাবে শুয়ে দিয়ে ঘরের লাইট অন করে রেখে নিচে নেমে আসে সবাই। আজ রাতে আর তাইফের ঘুম ভাঙবে বলে মনে হয় না। চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য ড্রয়িং রুমে উপস্থিত। আরিফ চৌধুরী এতক্ষণ ধরে নিজের চেপে রাখা রাগটা কন্ট্রোল করতে পারেন না। হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সম্মুখে শ্রেয়া চৌধুরী গালে ঠাস করে থাপ্পড় মেরে বসেন। থাপ্পড়ের শব্দে সবাই চমকে শ্রেয়া চৌধুরী আর আরিফ চৌধুরীর দিকে তাকায়। শ্রেয়া চৌধুরী গালে হাত দিয়ে হতভম্ব হয়ে ছলছল চোখে আরিফ চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। আকস্মিক এটার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। বাড়ির সবাই হতবাক হয়ে যায়। সিঁড়ির উপরে থমকে দাঁড়িয়ে পড়ে হৃদিত। আরিফ চৌধুরী রাগে গর্জে উঠে বলেন, এই কাজ তোর তাই না? ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে তুই মেরেছিস, জবাব দে। মানুষ হয়ে মানুষকে মারতে একটু হাত কাঁপে না? ওফো, আমি তো ভুলেই গিয়েছি তুই তো মানুষের কাতারেই পড়িস না। তাইফের কিছু হয়ে গেলে তোকে মাটিতে জ্যান্ত পুঁতে রেখে দেবো আমি। থার্ড ক্লাস মহিলা, আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তুই। শ্রেয়া চৌধুরী কোনো প্রত্যুত্তর করেন না, কেবল হতভম্ব হয়েই তাকিয়ে থাকেন। ওনার বুকে কেউ যেন ছুরি চালিয়ে হৃদয়টা খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। যেই মানুষটার জন্য এতগুলো পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নিজের গর্ভে জন্ম নেওয়া ছেলে দুটো জীবনটা পর্যন্ত নষ্ট করতে পিছপা হননি, আজ সেই মানুষটাই শেষ পর্যায়ে এসে হাত ছেড়ে দিল। তবে কি কারোর ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না? 35 বছর আগে করা পাপের শাস্তি কি এখন পাচ্ছে? এটাই কি তবে প্রকৃতির বিচার? আরিফ চৌধুরী ওখান থেকে চলে যেতে নিলে শ্রেয়া চৌধুরী হুঁশে ফেরেন। ধীর কণ্ঠে বলেন, আমি খুন করিনি। ওই নিষ্পাপ বাচ্চা মেয়েটার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তাহলে আমি কেন ওর জীবনটা শেষ করে দেব? এতটা নিষ্ঠুর আমি না। আরিফ চৌধুরী কথাগুলো শুনে যেন শুনলেন না, বাড়ি থেকে বেরিয়ে যান। হৃদিত নিচে নেমে আসে, ঠিক আয়রা চৌধুরীর সামনে দাঁড়ায়, হিসিয়ে বলে, আমি যদি জানতে পারি এর পেছনে আপনার হাত আছে, আই সোয়ার এই পৃথিবীতে জাহান্নাম দেখিয়ে দেব। কথাটা বলেই হৃদিত বাড়ি থেকে বেরিয়ে আসে। গন্তব্যস্থল শেখ বাড়ি। দীর্ঘক্ষণ অ্যানাবেলাকে দু চোখ ভরে দেখতে পায়নি। বুকের মাঝে অশান্তির ঝড় বয়ে চলেছে। হৃদিতের বলা কথাটা শুনতে আয়রা চৌধুরী দরদরিয়ে ঘামতে শুরু করে। শাড়ির আঁচল দিয়ে কপাল মুছে চটজলদি ওখান থেকে কেটে পড়তে নিলে আয়েশ বলে ওঠে, ওটা কথার কথা ছিল ফুপিমণি, এত ঘামবেন না আর চোরের মতো পালিয়ে বেরাবেন না, তাহলে কিন্তু সত্যিই আপনাকে সন্দেহের তালিকায় রাখা হবে। আয়েশের ঠোঁটে বাঁকা হাসি। অলিভিয়ার দিকে এক চোখ মেরেই হৃদিতের পিছু পিছুই বাড়ি থেকে বেরিয়ে আসে। রাত 9:15। চৌধুরী বাড়ির সকলে শেখ বাড়িতে রাতের খাবার নিয়ে উপস্থিত হয়েছে। শুধু ছেলের জন্য আসতে পারেননি আতিয়া চৌধুরী। একমাত্র ছেলের এই অবস্থায় উনি দিশেহারা হয়ে পড়েছেন। স্বামী ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করতে যেয়ে মানুষটা যেন আরো বেশি ভেঙে পড়েছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। অবনী শেখের সাথে টুকিটাকি কথা বলে ওনাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সকলে মিলে। অবনী শেখ এখন বাইরে থেকে অনেকটাই স্বাভাবিক, কিন্তু ভেতরের খবর কে জানে। মেহেরিমার ঘরের দরজাটা বন্ধ, সেই সন্ধ্যায় বন্ধ করেছে, এখনো খোলেনি। হৃদিত স্লথ পায়ে হেঁটে দরজার দিকে এগিয়ে যায়, কয়েকবার নক করে। দরজার ওপাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। হৃদিত ঘুরে চলে আসতে নিলেই দরজার লকটা শব্দ করে খুলে যায়। হৃদিত কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। এক অজানা ভয়ে চারদিক থেকে জেগে ধরে। ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করে। গুটগুটে অন্ধকারে আচ্ছন্ন রুমটা, একটা লাইটও জ্বালানো নেই। জানালা দিয়ে চাঁদের মৃদু আলো এসে ঘরে প্রবেশ করেছে। সেই মৃদু আলোয় যেন অন্ধকার আরো দ্বিগুণ বেড়ে গেছে। হৃদিত তার রুমের লাইট অন করে না, শব্দহীন পায়ে হেঁটে মেহেরিমার পাশে যেয়ে বসে। চাঁদের আবছা আলোয় মেহেরিমাকে দেখতেই বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে। খাটের সাথে হেলান দিয়ে অগোছালো অবস্থায় নিস্তব্ধ হয়ে বসে আছে মেহেরিমা। দেহে যেন প্রাণ নেই, দৃষ্টি ফুলরে নিবদ্ধ। একদিনেই মেয়েটার শরীর ভেঙে গেছে, কেমন অসহায়ের মতো দেখাচ্ছে। মেহেরিমা চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে ফুলে আছে। ঠোঁটের কাটা স্থান ছিঁড়ে রক্ত বেরিয়ে জমে গেছে। চুলগুলো এলোমেলোভাবে জট বেঁধে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। পায়ে বাঁধা নতুন ব্যান্ডেজটাও রক্তাক্ত হয়ে আছে। চাঁদের আলোয় হৃদিত স্পষ্ট দেখতে পায়
ঘরের ফ্লোর জুড়ে পায়ের ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। হৃদিতের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ফুলের দৃষ্টি রেখে মেহরিমা বলে, কাঁদছেন কেন? কান্না করার কথা তো আমার, সব হারিয়েছি আমি। মেহরিমার কথায় হৃদিত নড়ে চড়ে বসে। শক্ত খসখসে হাত দুটো দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো দ্রুত মুছে ফেলে। ভাঙা গলায় বলে, জান, তুই এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? আমি তো আছি তোর পাশে। সবাই তোকে ছেড়ে গেলেও আমি কখনো ছেড়ে যাব না। তোর থেকে সহস্র মাইল দূরে থাকলেও আমার ছায়া, বিশ্বস্ত দুটো হাত সব সময় তোর মাথার উপরে থাকবে অ্যানাবেলা। আপনি আর আপনার পরিবার প্রতিনিয়ত যে মৃত্যু যন্ত্রণা দিয়ে চলেছেন, সেগুলোর কাছে এই যন্ত্রণা খুবই তুচ্ছ হৃদিত চৌধুরী। এটা তো বাহ্যিক যন্ত্রণা, তাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমার মনের গহীনে যে কষ্ট ক্ষত লুকায়িত আছে সেগুলো তো কেউ দেখতে পায় না, আপনিও দেখতে পাচ্ছেন না। আমি এই বিষয়ে কিছুই জানতাম না, বিশ্বাস কর। আগে থেকে যদি ওদের প্ল্যানিং এর একাংশ জানতে পারতাম তাহলে এমনটা কখনোই হতে দিতাম না। তুই তো আমায় বিশ্বাস করিস জান। আমি কথা দিচ্ছি, মাধবীর শরীর থেকে ঝরা প্রতিটা রক্তের ফোঁটার হিসাব ওদেরকে দিতে হবে। আপনার হিংস্রতা আমার থেকে সব কেড়ে দিল হৃদিত চৌধুরী। আমার বাবা আমার নিষ্পাপ বোনটাকে কেড়ে নিল। আপনি তো এটাই চেয়েছিলেন, তাই না? আমাকে মুখ দেখাতে আপনার লজ্জা লাগছে না? বিশ্বাস করুন, আপনার দিকে তাকাতেও আমার ঘৃণা লাগছে। কথাগুলো বলেই হুহুক করে কেঁদে ওঠে মেহেরিমা। ও যেন হুঁশে নেই, মুখে যা আসছে তাই বলে চলেছে। মেহেরিমার বলা এক একটা ধারালো কথা যে সামনে বসা মানুষটাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে, সেদিকে ওর কোনো খেয়ালই নেই। মেহেরিমার মানসিক অবস্থা বুঝতে পারে হৃদিত, কিন্তু মুখ নিঃসৃত কথাগুলো। মানুষ বলে শব্দতেই যত্ন, শব্দতেই বিচ্ছেদ। ভগ্ন হৃদয়, ব্যথিত মন নিয়েই হৃদিত বলে, শাস্তি দিতে চাস? আমার দু চোখের সামনে আর কখনো আসবেন না। আমার সীমানা পেরিয়ে কতদূর যেতে চাস? যতদূর গেলে হৃদিত চৌধুরী আর তার সাথে কাটানো বিষাক্ত স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়াবে না, ঠিক ততটাই দূরে যেতে চাই। আমাকে ছাড়া ভালো থাকতে পারবি? আপনার সাথে থেকেও তো আমি ভালো নেই। তোকে ভালো রাখার আর একটা সুযোগ কি আমি পেতে পারি না অ্যানাবেলা? কেন নয়, অবশ্যই পেতে পারেন। আমার হারানোর মতো আর কি বা আছে? মা আর আমার কুট্টুস পাখিটা, ওদের দুজনকে হারিয়ে সর্বহারা হওয়ার জন্য আপনাকে আমি আর একটা সুযোগ দিতে চাই। মেহেরিমার কথায় হৃদিতের বুকে রক্তক্ষরণ হয়। নিজের অ্যানাবেলার চোখে এতটা খারাপ কবে হয়ে গেল? ব্যথিত অবিশ্বাস্য চাহনি দিয়ে মেহেরিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেই দৃষ্টি ফ্যাকাশে, নেই কোনো অর্থ। দৃষ্টিতে কেবল অসত্য ফুটে উঠেছে। নীরবতায় কেটে যায় কিয়ৎকাল। নীরবতা ভেঙ্গে হৃদিত বলে, আমার হিংস্রতা দেখলি অথচ ভালোবাসাটা দেখলি না। ভালোবাসা পবিত্র, এখানে হিংস্রতার কোনো স্থান নেই হৃদিত চৌধুরী। তবে কি তোকে আমি পেয়েও হারিয়ে ফেললাম অ্যানাবেলা? মেহেরিমা কোনো প্রত্যুত্তর করে না, কাঁদতেই থাকে। ওদের দুজনের কথার মাঝেই আয়েশা চৌধুরী এসে হৃদিতের কাছে মেহেরিমার খাবার দিয়ে যায়। হৃদিত হাত ধুয়ে আসে। মেহেরিমাও ততক্ষণে টলমলো পায়ে উঠে দাঁড়িয়েছে। হৃদিত খাবারের প্লেট হাতে নিয়ে মেহেরিমাকে বিছানায় বসতে বলে। মেহেরিমা বসে না, ঠায় দাঁড়িয়ে রয়, মুখে বলে, ক্ষুধা নেই, খাবো না। প্লিজ অ্যানাবেলা, জেদ করিস না। আজকের পর আর কখনো আমাকে তোর দু চোখের সামনে দেখতে পাবি না। কিন্তু এখন আমাদের কুট্টুস পাখির জন্য হলেও খাবারটা খেয়ে নে। সারাদিন না খেয়ে আছিস, শরীর আরো অসুস্থ হয়ে পড়বে জান। ওই নামে আমাকে আর কখনো রাখবেন না, আর আমাদেরও না। ও শুধুমাত্র মেহরিমা শেখের সন্তান। ওর রক্ত পবিত্র, ওর রক্তে ওই বিশ্বাসঘাতক চৌধুরীদের বিষাক্ত রক্ত নেই। আচ্ছা ঠিক আছে, এবার তো খেয়ে নে। মেহেরিমা এবার রাগে জেদে হৃদিতের হাত থেকে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। বিকট শব্দে প্লেটটা ভেঙে ফ্লোরে ছড়িয়ে পড়ে। বাড়ির সকলে সেই শব্দে মেহেরিমার রুমের দিকে ছুটে আসে। মেহেরিমা মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে। চিৎকার করে কাঁদতে কাঁদতেই বলে, আপনাকে বললাম না আমার সামনে থেকে চলে যান। আপনি এত নির্লজ্জ কেন? আপনাকে দেখলে আমার কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, ঘৃণা লাগছে। আপনার জন্য মাধবপুকে হারিয়েছি আমি, আমার বোন, আমার মাধবপু। আপনার ওই মুখ আর কখনো দেখতে চাই না আমি। চলে যান আপনি, দয়া করে আমাকে একটু বাঁচতে দিন আমাকে। মেহেরিমার বলা কথাগুলো শুনে সবাই হকচকিয়ে যায়। মেহেরিমা ঠিক আছে তো? হৃদিতের মতো করে আদৌ কি কেউ ভালোবাসতে পারে? বোনের শোকে মেয়েটা পাগল হয়ে গেল নাকি? হৃদিত কিছুক্ষণ নীরব থেকে মেহেরিমার দিকে এগিয়ে যায়। ওর হাত দুটো আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তোকে অনেক কিছু বলার আছে অ্যানাবেলা, প্লিজ আমার সম্পূর্ণ কথাটা শোন। হাত ছাড়ুন আমার, ছবেন না আমাকে। হৃদিত আরও কিছু বলতে নিলেই মেহেরিমা রাগের বসে থাপ্পড় মেরে দেয় হৃদিতকে।
মুহূর্তে ছোটখাটো একটা বজ্রপাত পড়ে শেখ বাড়িতে। অদূরেই যেন কোনো পাহাড় ধসে পড়ে। সেই শব্দে কেঁপে ওঠে সকলের অন্তরাত্মা। উপস্থিত সবার চোখ জোড়া অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। অবনী শেখ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মেহেরিমা নিজের হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা কি করে ফেললো? ও তো এমনটা করতে চায়নি। নিজের হাতটা এক্ষুনি ক্ষতবিক্ষত করে ফেলতে মন চায় মেহেরিমার। অবনী শেখ হুঙ্কার দিয়ে ওঠেন, নীলাক্ষী, তোর কি বোধশক্তি লোপ পেয়েছে? এটা কি করলি তুই? এক্ষুনি ক্ষমা চা রিদিত বাবার কাছে। রিদিত কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। পরক্ষণে মেহেরিমার দিকে তাকিয়ে মলিন মুখে মৃদু হেসে বলে, বিচ্ছেদ চাস নাকি মুক্তি? মেহেরিমা নিশ্চুপ, কোনো কথা বলে না। চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। রিদিতের বুক থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ইউনো অ্যানাবেলা, অপেক্ষা একটা মানসিক যন্ত্রণা, তবুও আমাদের অপেক্ষা করতে হবে। ওই যে নির্দিষ্ট একটা মানুষের কাছে আমরা সকলে অসহায় থাকি। আমাদের সবটুকু অপেক্ষা ওই জীবিত মানুষগুলোর জন্য। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোর জন্য অপেক্ষা করব। হোক না সেটা দীর্ঘ অপেক্ষা। যদি কখনো আমাকে মনে পড়ে চলে আসিস। আমার মনের ঘরের দুটো দরজাই সবসময় তোর জন্য খোলা। তোকে নিজের করে পেয়েও পেলাম না আমি। তোকে জড়িয়ে ধরে আমি আমার অসহায়ত্বের কথাগুলো বলতে পারলাম না। তুই আমার সব বুঝলি, কিন্তু এই আমিটাকেই বুঝলি না অ্যানাবেলা। এই একটাই আফসোস আমার আজীবন থেকে যাবে। এ যন্ত্রণা বয়ে বেড়াতে পারলে হয়তো বেঁচে থাকবো, আর যদি না পারি এই পৃথিবী থেকে নিখোঁজ হয়ে চিরতরে হারিয়ে যাব। তখন একটু আফসোস করিস না আমার সানশাইন। ভুলে যাস তোর জীবনে হৃদিত নামের কেউ ছিল। কুট্টুস পাখিকে বলিস ওর বাবা মানুষ হিসেবে খারাপ হলেও একজন বাবা হিসেবে খারাপ নয়। ওর বাবা ওকে খুব ভালোবাসে। কম্পনরত কণ্ঠস্বর হৃদিতের চোখের জলেরা বাদ মানে না। 27 বছরে গড়া কঠিন সত্তাটা এক নিমেষেই ধসে পড়ে। বাচ্চাদের মতো ফুফিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই টলমলে পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। আয়াস হৃদিতের পিছু ছোটে। হৃদিত চলে যেতেই মেহরিমার ঘোর কাটে, হুঁশে ফেরে। এতক্ষণ ধরে কি করেছে সেটা ভাবতেই গলায় কান্নারা দলা পাকিয়ে আসে। এত বড় শাস্তি ওই নিঃশেষ হয়ে যাওয়া মানুষটাকে কিভাবে দিল? দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মেহরিমা। ততক্ষণে হৃদিতের গাড়িটা ধুলো উড়িয়ে শেখবাড়ির আঙিনা ত্যাগ করেছে। মেহরিমা দৌড়ে গাড়িটার পিছু পিছু যায়। চিৎকার করে বলতে থাকে, যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না দয়া করে। আমি ভুল করেছি। মেহরিমা দৌড়াতে দৌড়াতে রাস্তায় হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে। এবার নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত উঠে আসে। তবুও সেই রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে আবারও দৌড় দেয়। কিন্তু ততক্ষণে চোখের সামনে থেকে হৃদিতের গাড়িটা অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়। তীব্র অন্ধকার যেন গাড়িটাকে গ্রাস করে নেয়। মেহরিমা রাস্তার উপরেই বসে পড়ে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ডান হাতটা দিয়ে ক্রমশ আঘাত করতে থাকে রাস্তায়। কয়েক মিনিটের ব্যবধানে হাতটা ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু সে আর্তনাদ কি আদৌ হৃদিত পর্যন্ত পৌঁছায়? হয়তো না। আমরা মানুষেরা বড়ই অভিনব প্রাণী, কেউ থাকতে মূল্য দেয় না, অথচ ছেড়ে গেলে দেওয়ালে কপাল ঠুকে মরি। মেহরিমার বুকের মাঝে কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। বুকটা যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম। চারদিক থেকে পৃথিবী ক্রমশ শূন্য হয়ে আসছে। কিসের এত যন্ত্রণা অনুভব হচ্ছে? বিচ্ছেদের? হৃদিতের বলা শেষ কথাগুলো ওর মস্তিষ্কে কিলবিল করে দৌড়ে বেড়াচ্ছে। এত বড় ভুলও কিভাবে করতে পারলো? শরীর নিস্তেজ হয়ে আসে। ততক্ষণে সবাই দৌড়ে ওর নিকট এসেছে। অবনী শেখ মেয়েকে নিজের বুকে আগলিয়ে নেন। মেহরিমা মায়ের বুকে ঢলে পড়ে, অস্ফুট স্বরে বলে, আমি ওনাকে ভালোবাসি মা, ওনাকে ফিরে আসতে বলো না মা, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না।